তো ঠিক আছে। আমরা যেটা ডিসকাস করব, আমরা এক ধার থেকে চলছি দিদামে, আমাদের নিটও আছে। তো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস, এই টপিকে আমরা কি করেছিলাম যে মেল গ্যামেটোফাইট ফিমেল গ্যামেটোফাইট মানে যেটা গ্যামেটোজেনেসিস ওটা আমরা দেখে নিয়েছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পলিনেশন, পরাগযোগটা কি, আর ওর যে টাইপস গুলো আছে ওখান থেকে কি ধরনের কোশ্চেন আসে আপ টু ফার্টিলাইজেশন অব্দি। ওকে, তাহলে এখানে দেখো। ওকে, তো এই হচ্ছে তোমাদের পিডিএফটা। ওকে, পরাগযোগের পিডিএফটা একটু আমি বড় করে নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো, আমাদের যে টপিকটা আছে এখান থেকে যে কোশ্চেনটা এটা আসতে পারে, সে কোশ্চেনটা হচ্ছে এটা, যে পরাগযোগ যে আছে পরাগযোগ কাকে বলে আর এর প্রকারভেদ আলোচনা করো। ওকে, পরাগযোগ কাকে বলে এর প্রকারভেদ আলোচনা করো, এটা হচ্ছে কোশ্চেন, কিন্তু ডাইরেক্ট এই কোশ্চেনটা আসবে না, এখানে যে টাইপস গুলো ওগুলো আসে। তাহলে দেখো, তোমাদের আমি যদি বলি যে পরাগযোগ জিনিসটা কি, যখন কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে তখন তাকে পরাগযোগ বলে। কি বললাম বুঝতে পারোনি? সাপোজ বুঝতে না পেরেছো, কোনো অসুবিধা নেই। তোমরা এই দেখো, এইটা হচ্ছে একটা গাছ, এই এই এটা একটা গাছ। ওকে, এই গাছের এটা একটা ফুল আর এটা একটা ফুল। যদি এই ফুল থেকে পরাগরেণু এসে এই ফুলে পড়ে, বা এই যে গাছটা আছে এই প্রজাতির আরেকটা একটা গাছ, এটা সাপোজ গোলাপ গাছ, এটা একটা গোলাপ গাছ। ওকে, একই প্রজাতির। তো এইখান থেকে যদি ফুলটা মানে পরাগরেণুটা এখানে এসে পড়ে, তাহলে এটা একটা ফুলের যে পুংরেণুটা অপর ফুলের যে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, একে বলে পলিনেশন বা পরাগযোগ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, পলিনেশন বা পরাগযোগ জিনিসটা কি বুঝতে অসুবিধা নেই কারণ। যে পলিনেশন বা পরাগযোগ হচ্ছে একই ফুল থাকতে হবে অথবা একই প্রজাতির অন্য ফুল থাকতে হবে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, পরাগযোগ কয় প্রকার আছে? পরাগযোগ দু প্রকার, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে কি ইতর পরাগযোগ। পরাগযোগ দুই প্রকার আছে। স্ব মানে কি নিজের পরাগযোগ, নিজের প্রজাতির মধ্যে পরাগযোগ হবে। ইতর মানে কি আলাদা। তাহলে দেখো, এবার স্বপরাগযোগ যে আছে, পরীক্ষায় প্রশ্ন ডাইরেক্ট আসবে না স্বপরাগযোগ কাকে বলে, পরীক্ষায় আসবে যে স্বপরাগযোগের টাইপস। স্বপরাগযোগের মধ্যে দুটো জিনিস পড়ছে, একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে অটোগেমি, পরীক্ষায় বারবার কোশ্চেন আসে, সে নিট এমসিট মার যাই হোক অথবা বোর্ড হোক। আর একটা হচ্ছে গেইটানোগেমি। তাহলে অটোগেমি আর গেইটানোগেমি দুটো হচ্ছে স্বপরাগযোগ। স্ব মানে কি, যখন একটা গাছের দুটো ফুলের মধ্যে অথবা একই ফুলের মধ্যে পরাগযোগ হবে। কি বললাম? দেখো, স্বপরাগযোগ হচ্ছে এই ফুলের মধ্যে হতে পারে এই ফুলের পুরুষ পার্ট এই ফুলের স্ত্রীর সঙ্গে ফার্টিলাইজ হতে পারে, অথবা এটা একটা ফুল এই গাছের আরেকটা ফুল থেকে যদি পরাগযোগ আসবে সেটা হচ্ছে স্বপরাগযোগ। এবারে যে যেটা স্বপরাগযোগ আছে এটা দুই রকমের বললাম। স্বপরাগযোগ কত রকমের? দুই রকমের, একটা হচ্ছে কি অটোগেমি আর একটা হচ্ছে গেইটোনোগেমি। এবার হচ্ছে অটোগেমিটা কি? অটোগেমি মানে যখন কোনো গাছের ফুলের মধ্যে, একটা ফুলের মধ্যে যখন সেই ফুলের পুরুষ পার্ট ওই ফুলের স্ত্রীকে ফার্টিলাইজ করে, তার হচ্ছে অটোগেমি। কি বললাম বুঝতে পেরেছো? গেইটানোগেমি জিনিসটা কি, যখন একটা গাছের দুটো ফুলের মধ্যে পরাগযোগ হয়ে কোনো কারণে, যে কোনো কারণে এই ফুলের পুরুষ পার্ট এই ফুলের স্ত্রী পার্টের মধ্যে ফার্টিলাইজ করলো, এটা হচ্ছে কি গেইটানোগেমি। ক্লিয়ার? তো অটোগেমি আর গেইটোনোগেমি মানেটা বুঝতে পেরেছো? অটোগেমি মানে একটা ফুলের মধ্যে পরাগযোগ হবে, গেইটোনোগেমি মানে দুটো ফুলের মধ্যে পরাগযোগ হবে একটা গাছের। ক্লিয়ার? এই অটোগেমি গেইটোনোগেমি দুটোই হচ্ছে স্বপরাগযোগ। পরে আছে যে কি, যে আমরা যদি দেখি যে জেনোগেমি, যেটা আমাদের ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে হচ্ছে বাহকের প্রয়োজন হয়, ইতর পরাগযোগের অপর নাম হচ্ছে জেনোগেমি। ইতর পরাগযোগ মানে হচ্ছে যখন ভিন্ন ভিন্ন গাছের মধ্যে, মানে কি একই প্রজাতির দুটো গাছের মধ্যে যখন পরাগযোগ হয়, না সাপোজ এই গাছের পুরুষ সে কি করলো, এই গাছের যে স্ত্রীকে ফার্টিলাইজ করলো, মানে এখান থেকে পরাগরেণু এলো। ওকে, আর এইখানে এসে এর গর্ভমুণ্ডে এসে স্থানান্তরিত হলো। তো এটা হচ্ছে কি তোমার জেনোগেমি। জেনোগেমি ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে তোমাদের যে কোশ্চেনটা আসে অটোগেমি গেইটোনোগেমি জেনোগেমি এই সম্বন্ধে কোনো অসুবিধা থাকার কথা নয়। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের একটা বলি যে এই যে জেনোগেমি যেটা আছে এটা ইতর প্রয়োজন, এটা তো কার মাধ্যমে হবে? একটা গাছ আমার এখানে থাকলো আর একটা গাছ আমার এখানেও থাকলো, তো এই দুটো গাছের মধ্যে ফার্টিলাইজেশন কি করে হবে? তাহলে ওর জন্য প্রয়োজন বাহকের। এবার বাহক কি, তোমরা কি করবে যে তোমাদের যে এনসিইআরটির বাংলা বই আছে বা তোমাদের যে সাঁতরা বা ছায়ার বই আছে ওখানে তোমরা দেখবে কিছু ফুল বায়ু পরাগী আছে কিছু জল পরাগী আছে। মানে পরাগযোগ যদি বায়ু দ্বারা হয়, জল দ্বারা হয়, পাখি দ্বারা হয়, মানুষের দ্বারা হয়, শামুকের দ্বারা হয়, তো ইনসেক্টের দ্বারা হয়। তো এগুলো হচ্ছে পরাগযোগের বাহক। ওগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন না, জাস্ট একটা করে বৈশিষ্ট্য পড়বে আর ওর উদাহরণ পড়ে নিবে, কাজ শেষ। এবার তোমাদের আমি এবছর যখন আমি মানে সলভ করেছিলাম টেস্ট পেপার, তখন একটা কোশ্চেন আমাকে বারবার রিপিট করতে হচ্ছিল। সেই কোশ্চেনটা হচ্ছে এইটা,
যে কোশ্চেনটা হচ্ছে ইতর পরাগযোগের মধ্যে, দাঁড়াও একে একটু হাইলাইট করে দিই বুঝতে সুবিধা হবে। ওকে, যে ইতর পরাগযোগ যে আছে, এই ইতর পরাগযোগের যে অভিযোজনগত কৌশলগুলি উল্লেখ করো। এটা হচ্ছে খুবই ভালো কোশ্চেন। ওকে, এবছরও এসছে ইতর পরাগযোগের অভিযোজনগত কৌশল। মানে কেন ইতর পরাগযোগ কখন হবে, কেন সবারে না হয়ে ইতর পরাগযোগ হবে, তাহলে তার জন্য কয়েকটা আছে, এখানে কটা পার্ট আছে দেখি। টোটাল 5টা দিয়েছি, তোমরা 3টা করলে যথেষ্ট। তাহলে দেখো ইতর পরাগযোগে কেন হবে, তার জন্য প্রথম হচ্ছে ডাইক্লিনি। ডাইক্লিনি মানে যখন ফুলের পুং বা স্ত্রী স্তবক যে কোনো একটা থাকবে, সাপোজ যেমন হচ্ছে কুমড়া ফুল, তোমরা কুমড়া ফুল দেখেছো, যদি গাছের মধ্যে পুরুষ ফুল, ফুলের মধ্যে যদি পুরুষ পার্ট থাকে আর একটা ফুলের মধ্যে স্ত্রী পার্ট থাকে, তাহলে সো ফার্টিলাইজেশন কিভাবে হবে, সো পরাগযোগ। তখন তো বাহকের সহায়তা দরকার। মানে কুমড়ো ফুল, এইটা একটা গাছ, এইখানে আমার ফুল আছে এরকম করে, এটা পুরুষ ফুল, আর এটা একটা গাছ, এখানে আমার স্ত্রী ফুল আছে। তো এই যে এই পুরুষ পার্ট, এখানে শুধু পুরুষ পুংরেণু আছে, আর এখানে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড সব এখানে আছে। তো এখানে কি স্বপরাগযোগ হওয়া পসিবল না, এখান থেকে এখানে আসতে হবে, এখান থেকে এখানে আসা মানে তো ইতর পরাগযোগ। ক্লিয়ার ব্যাপারটা, ডাইক্লি নিয়ে কে বলে। তারপরে কি আছে ডাইকোগেমি। ডাইকোগেমি জিনিসটা কি, যখন উভলিঙ্গ ফুলে, মানে একটা ফুল আছে তার পুরুষ স্ত্রী দুটোই আছে, পুংস্তবক আর স্ত্রী একই সময়ে পরিণত না হয়, যেমন হচ্ছে জবা চাপা, মানে কি এইটা একটা সবাই আমি ফুল বলছি, এটা একটা এরকম করে বড় করে একটা ফুল এঁকে দিলাম। ওকে, এই ফুলের মধ্যে এই পার্টটা হচ্ছে স্ত্রী আর এই পার্টটা হচ্ছে পুরুষ। তো যদি এই স্ত্রী আর পুরুষ যে দুটো পার্ট আছে, এই যে যদি স্ত্রীটা বড় হয়ে গেল পুরুষটা ছোট, মানে এর ম্যাচুরেশন হয়েছে, বিবাহের টাইম এসে গেছে, এখন বাচ্চা আছে, বা এ উপযুক্ত হয়ে গেছে, এখন বাচ্চা আছে। ওকে, তো ওটাকে আমরা বলবো ডাইকোগেমি। ডাইকোগেমি মানে উভলিঙ্গ ফুল, ওতে পুরুষ আর স্ত্রী আছে, কিন্তু কোনো না কোনো রিজনের জন্য স্ত্রী ফুলটা আগে কম পরিণত হবে, অথবা আমার পুরুষ ফুলটা কম পরিণত হবে, মানে পরিণত হবে না, একই সময় হবে না, ম্যাচিওর হবে না দুজনের সাথে, যেমন জবা আর চাপা। ক্লিয়ার, তার জন্য স্বপরাগযোগ হবে না, ইতর পরাগযোগ প্রয়োজন। তারপরে হচ্ছে হার্কোগেমি। হার্কোগেমি হার্কোগেমি জিনিসটা কি, যখন কোনো উভলিঙ্গ ফুলে পুং আর স্ত্রী স্তবক একই সময়ে পরিণত হলেও, এবার কি হলো, একই সময়ে দুজনেরই সেম টাইমে ম্যাচিওর হলো, কিন্তু ওদের গঠনগত বৈশিষ্ট্যের জন্য স্বপরাগযোগ হয় না। মানে কি হচ্ছে, হতে পারে পরাগধানী থেকে গর্ভমুণ্ড অনেক দূরে অবস্থান করে, যেমন ঘেটু ফুল। আমি তোমাদের এটা বলি যে এইখানে আমার একটা ফুল আছে। ওকে, এই ফুলটাকে আমি এত বড় করে আঁকলাম, সুন্দর ফুল। তো এই ফুলের মধ্যে আমাদের স্ত্রী পার্ট এটা, আর পুরুষ পার্ট হচ্ছে এটা, দুটা মেচুয়ার আছে, কিন্তু হচ্ছে কি এদের গঠন আলাদা। সাপোজ যে এটা স্ত্রী পার্ট আছে, তো পুরুষ পার্টটা যদি এখানে না হয়, পুরুষ পার্টটা যদি এখানে হয়, এদিকে হয়, তাহলে কি হচ্ছে, এর যে ফার্টিলাইজেশনের পসিবলটা কম হয়ে যায়। তাহলে এই ধরনের আমরা বলবো হার্কোগেমি, যেটা ঘেঁটু ফুলের ক্ষেত্রে এটা দেখা যায়। তো এটা ক্লিয়ার। আর কি হতে পারে, ওকে, আর হতে পারে অসমরূপতা। অসমরূপতা কি, কিছু ফুলের গর্ভদণ্ড ছোট বা পুংদণ্ড লম্বা, আবার কিছু ফুলের গর্ভদণ্ড লম্বা আর পুংদণ্ড ছোট। সাপোজ এইখানে দেখো, এইটা সাপোজ আমি একটা ফুল আঁকছি। ওকে, এইটা আমার একটা ফুল, সুন্দর ফুল আমার। তো এখানে আমার কি হচ্ছে, স্ত্রী পার্টটা আছে এতটুকু, পুরুষ পার্ট আছে এত লম্বা, তার পুরুষ পার্ট এত লম্বা, স্ত্রী পার্ট এতটুকু। এটা হতে পারে, অথবা স্ত্রী পার্ট তো অনেক বড়, পুরুষ পার্টের নাগাল পায় না, ও দূর পরাগরেণু দেওয়া পর্যন্ত। তাহলে এই ধরনের হচ্ছে আমরা একে বলবো কি অসমরূপতা। যেমন উদাহরণ কি পানমরিচ। ক্লিয়ার। লাস্ট হচ্ছে স্ববন্ধাত্ব। এটা শর্ট কোশ্চেন আছে বারবার, আমি এবিটিএ যখন সলভ করেছি স্ববন্ধাত্ব কাকে বলেছে, যে কোশ্চেন এপিডি মানে এবিটিএ তে বারবার রিপিট হয় না, বড় ওই কোশ্চেনই ঢুকে যায়, অনেকবারই দেখেছি। তাহলে একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না, সাপোজ কি হলো, এটা একটা আমার ফুল আছে, এই ফুল, সুন্দর ফুল আমার কই গেল, এই তো, এই ফুলের মধ্যে আমার কি আছে, স্ত্রী পার্ট আছে, পুরুষ পার্ট আছে, এ বেচারা এখানে ওর পরাগরেণু গুলো দিল স্ত্রী পার্টকে, কিন্তু কি হলো, যে তবুও ফার্টিলাইজ হলো না। এটাকে উদাহরণ হচ্ছে চা আর রাসনা। ওকে, সবন্ধাত্ম মানে কোনো না কোনো ইনকমপ্লিটলি ছিল, কোনোটা কোনো কারণে ওটা ফার্টিলাইজ হয়নি। এটা হচ্ছে ইতর পরাগযোগের অভিযোজনগত কৌশল। এবার আমি তোমাদের একটু বলি, পরে যে আমার কোশ্চেন আছে এটাও ভালো কোশ্চেন, কিন্তু ইতর পরাগযোগ এবছর এসে গেছে, তাই তোমরা এর উপর ফলো করো। স্বপরাগযোগের অভিযোজনগত কৌশল কি। এবার হচ্ছে তোমাদের একটু বলি যে স্বপরাগযোগ, কালারটা চেঞ্জ করি, তোমরাও বোরিং হয়ে যাবে, না হলে কালো না দিয়ে আমি কি দিব, আহ হলুদ দিব। আচ্ছা, এই দিই। তাহলে দেখো, এর জন্য হচ্ছে কি ক্লিস্টোগেমি। ক্লিস্টোগেমিটা কি, যখন পরিণত ফুল কখনো সম্পূর্ণভাবে ফোটে না, কোন কোন ফুল মাটির নিচে জন্মায়, ফলে পরাগরেণু ফুলের বাইরে বেরোতে পারে না, তখন স্বপরাগযোগ। যেমন হচ্ছে কানসিরা। কানসিরা উদ্ভিদের নাম শুনেছো তোমরা, মানে ব্যাপারটা খুব ভালো বলেছে, একটু ছোট করি। কি বলছে, মানে পরিণত যে ফুল আছে না,
পরিণত যে ফুল আছে, আমার ফুলটা যে কি হয়, যে সম্পূর্ণভাবে ফোটে না। মানে এই যে আমার ফুল আছে, এই ফুলটাকে আমি এঁকেছি। এই যে ফুলের যে মুন্ডিটা আছে, এইটা সবাই বদ্ধ আছে। এটা খুলছে না। ফলে কি এইখানে যে স্ত্রী পার্ট আছে, এইখানে পুরুষ পার্ট আছে, এই বেচারা কিন্তু ঘুরে ফিরে এইখানে আসতে হবে, কারণ বাইরে বেরোতে পারবে না। এটা হচ্ছে ক্লিস্টোগামি। ওকে, উদাহরণ কানসিরা, ভায়োলা। তারপর হচ্ছে হোমোগেমি। হোমোগেমি জিনিসটা কি? যে গর্ভমুণ্ড পরাগধানী থেকে খুব কাছে থাকায় পরাগরেণু নির্গত হয়ে এই ফুলের গর্ভমুণ্ড পড়ে যায়। যেমন হচ্ছে সন্ধ্যা মালতী, মিরাবলিস জালাপা। এখানে কি হচ্ছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি এই সাইডে একটা ছবি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা, এইখানে কি হচ্ছে, আমার একটা ফুল আছে, ফুলকে সুন্দরভাবে আঁকবো কিভাবে, এইরকম আমার একটা ফুল আছে, এইটা হচ্ছে সুন্দর ফুল। এই ফুলের কি হচ্ছে, এটা হচ্ছে স্ত্রী পার্ট। ওকে, পুরুষ পার্টকে তোমরা যদি চাও তো একটু আলাদা কালারে দেখিয়ে দিই, তোমাদেরও সুবিধা আমারও সুবিধা। তো এবার কি হচ্ছে, আমার এইখানে পুরুষ পার্টটা, দেখছো তো সিস্টেমটা? মানে এই যে আমার গর্ভমুণ্ড আছে, পরাগধানীর খুব কাছে আছে, যে এই যে বেচারা যদি এর পরাগরেণু পড়ে তো এইখানেই পড়বে, বুঝছে? এটা স্ত্রী পার্ট। আর এই যে পিঙ্ক কালার, যেটা হচ্ছে পিঙ্ক বলছে, এটা বেগুনি কালার আমার জামার কালার, এটা কি হচ্ছে, যে পুরুষ পার্ট। ক্লিয়ার? তো পুরুষ পার্ট আর স্ত্রী পার্ট যদি খুবই কাছাকাছি থাকে, পুংরেণু উৎপন্ন মাত্রই ওখানে পড়ে গেল, একে আমরা বলবো কি, হোমোগেমি। ওকে, তো এই ছিল স্বপরাগচরের কৌশল, স্বপরাগযোগ। আরেকটা তোমাদের ভালো কোশ্চেন, কিন্তু এটা আসে না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ারের জন্য বাবু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। যে পরাগযোগ গর্ভকেশর প্রতিক্রিয়া, আমি সবই বুঝলাম। যে আমার যে ফুল আছে, ওকে, তোমাদের বুঝিয়ে দিই। কই গেল, বড় করে তাহলে তো ছবি আঁকতে হবে। ওকে, কিভাবে ছবি আঁকবো? হুম, দেখো, এইটা হচ্ছে, আমি একটা ফুল আঁকবো এখানে। ওকে, এইটা আমার এত বড় একটা ফুল। ওকে, এটা ফুল আছে। এই ফুলের মধ্যে আমার এখানে ঘটির মতো একটা জিনিস আছে, এইরকম করে গেছে। সেটা আমার হচ্ছে কি, ফুলের যে স্ত্রী পার্টটা। ওকে, আর এই ফুলের মধ্যে থাকতে পারে, অথবা বাইরে থেকে কি আসবে, পরাগরেণু আসবে। আমি পরাগরেণুকে এইরকম করে দেখিয়ে দিই একটু, তাহলে দেখো, এটা হচ্ছে পরাগরেণু। এবার এই যে পরাগরেণু আসবে, ফুলের এটা কি, পুরোটাকে বলে এটাকে বলছে, এটা স্টিগমা বলছে এই পার্টটাকে, এটাকে বলছে স্টাইল, এটাকে বলছে ওভারি। আর এরই ভিতরে একটা অন্য কালারে দেখিয়ে দিই, তোমরা যদি আমার কথার সাথে যদি ওখানে পড়াটা ম্যাচ করে যাও না, তাহলে কোনো অসুবিধা হবে না। এই ফুলের ভিতরে একটা এরকম জিনিস আছে, একে বলছে অভিউল বা ডিম্বক। এবার কি হচ্ছে, এই যে পরাগরেণুটা আমার আসছে, সে কিন্তু এই পাইপের ভিতর দিয়ে এই জায়গায় পৌঁছাবে, দিয়ে ফার্টিলাইজেশন হবে, নিষেক প্রক্রিয়া হবে। তাহলে এই যে আসছে, ফুলের যে আসছে, গর্ভমুণ্ডের উপর প্রথম পড়বে, গর্ভমুণ্ড থেকে গর্ভাশয়ে যাবে, গর্ভদণ্ড, তারপরে গর্ভাশয়। গর্ভাশয়ে যখন যাবে তখন কি হবে, যে ওর যে ওভিউল আছে, ওভিউলে গিয়ে ফার্টিলাইজ করবে। পুরো কাহিনীটা মোস্ট এক্সপেন্সিভ, খুবই ভালো কাহিনী, তোমরা একটু ভালো করে দেখো। তো পরাগযোগ, এই যে পরাগযোগ গর্ভকেশর প্রতিক্রিয়া, ওটা কি, সক্রিয় পরাগ গর্ভকেশরের উপর পতিত হওয়ার পর যে ঘটনাক্রমের মাধ্যমে পরাগনালী সৃষ্টি করে, তাকে পরাগ পিস্টিল ইন্টারাকশন বলে। মানে একটা পরাগ যখন পড়ছে, পড়ে তো সে কি করবে, নালী তৈরি করবে, রাস্তা তৈরি করবে, না হলে সে অভিল পর্যন্ত যাবে কি করে? ওই যে ঘটনাগুলো ঘটবে, সেটা হচ্ছে ওকে কি বলে, যে পরাগ গর্ভকেশর প্রতিক্রিয়া। ক্লিয়ার? তো এবার দেখো, প্রথম প্রথম যে পার্টটা হচ্ছে পোলেন অন স্টিগমা। পোলেন এলো, স্টিগমার উপর পড়লো, তাহলে এইটা হচ্ছে একটা, মানে পুরো স্ত্রী পার্টের গঠন। ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা স্ত্রী পার্ট। এবার পোলেন এলো, পোলেন এইটা, এটা অথবা এইটা এলো। এবার যদি পোলেন এসে, দুটা কন্ডিশন হতে পারে, এই স্টিগমা, এই পার্টটা হচ্ছে স্টিগমা, এ কি করতে পারে, একে গ্রহণ করতে পারে, এ কি করতে পারে, একে বর্জন করতে পারে। তাহলে সে অ্যাকসেপ্ট করবে, না হলে সে কি করবে, রিজেক্ট করবে। এবার যে অ্যাকসেপ্ট করছে বা রিজেক্ট করছে, কেন গ্রহণ করবে, কেন বর্জন করবে? একই প্রজাতির হলে অ্যাকসেপ্ট করবে, ভিন্ন প্রজাতি হলে রিজেক্ট হবে। রিজেক্ট আবার দু জায়গায় হতে পারে, স্টিগমাতে রিজেক্ট হতে পারে, মানে এইখানে রিজেক্ট হতে পারে, অথবা হতে পারে পরাগনালী, যে এখানে যে টিউবটা তৈরি করে দিবে, এই টিউবেও রিজেক্ট হতে পারে। ক্লিয়ার? তো আমরা এখন, মানে এটা হচ্ছে ওই প্রপোজ করার মতো। ওকে, সে তো প্রপোজ করে দিল, এবার অ্যাকসেপ্ট হবে কি রিজেক্ট হবে, সেটা তার পরিস্থিতির উপর ডিপেন্ড করে, যে সে কি রকম আছে তার। যেমন ওখানে বাছাই করে না, যে কোন জাতের ছেলে, কোন কাস্টের ছেলে, কি করে না করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, এগুলো সব যাচাই করা হয়। ওই রকম যখন উদ্ভিদের ক্ষেত্রেও দেখো, পোলেন তো চলে এলো বেচারা, পোলেন এসে এখানে উপরে এখানে এসে ধাক্কা মারছে, তারপরে এ নিবে কি নিবে না, তার কিছু ক্রাইটেরিয়া আছে, ওগুলো যদি পূরণ করে তাহলে অ্যাকসেপ্ট করবে, আর না হলে বলবে যা, আই ডোন্ট লাভ ইউ, রিজেক্ট করে দিবে। ওকে,
এবার দেখো তারপরে কি হলো, সাপোজ যদি বেচারা অ্যাকসেপ্ট করে নিল, অভিউল আছে মানে মহিলা, এ বেচারি অ্যাকসেপ্ট করে নিল। এবার সমস্যা হচ্ছে এর কাছে, অ্যাকসেপ্ট যদি করে নিবে, জার্মিনেশনই পোলেন, এবার কি করবে, পোলেন ভিতরে যাওয়ার চেষ্টা করবে। ওকে, এবার পোলেন যখন ভিতরে যাওয়ার চেষ্টা করবে তখন কি করবে, পরাগনালী তৈরি করবে। পরাগরেণুর যে ইনটাইন স্তর আছে সেটা বৃদ্ধি পেয়ে পরাগনালী গঠনে সহায়তা করে। দেখো এইটা হচ্ছে টোটাল পরাগরেণু আমার। এর বাইরের পার্টকে আমরা কি বলবি, এক্সাইন, আর ভিতরের পার্টকে কি বলে, ইনটাইন। এই ইনটাইনটা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে পরাগ মানে পোলেন টিউব সৃষ্টি করে। এবার পরাগনালীতে ভেজিটেটিভ কোষের নিউক্লিয়াস আর দুটো মেলগেমেট চলে যায়। এবার কি হচ্ছে, আমার যে এখানে কি কি ছিল, 3 সেল স্টেজ থাকতে পারে, 2 সেল স্টেজ থাকতে পারে, আমি মেনলি ফোকাস করছি 3 সেল স্টেজ। মানে একটা ভেজিটেটিভ সেল থাকবে, ওর সাথে কি দুটো পরাগরেণু যেটা মেলগেমেট থাকবে, ওটা ভিতরের দিকে এলো। তারপরে কি হচ্ছে, জার্মিনেশনে সহায়তা করে কোন মৌল, সেটা হচ্ছে বোরন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এমসিকিউ, যে জার্মিনেশনে সহায়তা করে কে, না বোরন। তারপরে কি হচ্ছে, পরাগনালী তো সৃষ্টি হওয়া চলছে, এখানে পরাগরেণু বেচারি সৃষ্টি হওয়ার চেষ্টা করছে। তারপরে কি হচ্ছে, পরাগনালীকে গ্রো করতে হবে, বৃদ্ধি করতে হবে। দেখো এই যে পোলেনটা এসেছিল এখানে, এই পোলেনটা এবার পোলেন টিউব সৃষ্টি করেছে, এত লম্বা পরাগনালী সৃষ্টি করেছে। এই যে পরাগনালী সৃষ্টি করবে, ভালো হবে যদি স্টাইলটা ফাঁপা হবে, এই পার্টটাকে বলে স্টিগমা, এটাকে বলে স্টিগমা, এটাকে বলে স্টাইল, আর এটাকে বলছে ওভারি। তো এই যে স্টাইল পার্টটা, এইটা, এই স্টাইলটা যদি ফাঁপা হয় তাহলে পরাগনালী সহজে বৃদ্ধি হয়ে যাবে। আর যদি স্টাইলটা কঠিন হয় তাহলে এখানে যদি কঠিন টিস্যু গুলো থাকে তাহলে টিস্যু ভেদ করে যেতে হবে। তার ক্ষেত্রে যে কন্ডাকশন টিস্যু ভেদ করে পরাগনালী বৃদ্ধি হয়। ক্লিয়ার? ওকে, এবার বেচারা পোলেন টিউব এখানে চলে এলো। পোলেন টিউব এসে এবার কি করবে, তার কিছু ক্রাইটেরিয়া আছে। এবার সে এই যে স্টিগমা, যে আমার স্টিগমা স্টাইল ওভারি যে আছে, এই মহিলা পার্ট, সে বলবে যে আমি তোকে এখানে ভিতরে ঢুকতে দিব, কিছু ক্রাইটেরিয়া ফিল করে। ভিতরে কি আছে, ভিতরে অনেকগুলো সেল আছে, আমরা সব সেলগুলোকে জানি, পরাগনালী কোন দিক দিয়ে ঢুকবে ওটাও জানি। তো এই ছিল টোটাল আজকের টপিকটা। আমি পরের দিন এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের দিনেশের প্রক্রিয়া। আর একটা ক্লাস হলে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আশা করি ভালো, তোমরা যদি বুঝতে পারো খুব ভালো। ওকে, কোশ্চেন তোমরা শুধু ধৈর্য রাখো, আর যার লাগবে তাকে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, মোটামুটি ভালো থাকো। আমি চ্যাপ্টার শেষ করার দায়িত্ব আমার, তোমাদের জাস্ট পিডিএফ গুলো পেয়ে তোমরা এধার থেকে খাতা রেডি করো। আমি বাংলায় রেডি করে দিচ্ছি। ওকে, মাঝে মাঝে ইংরেজি দেখা হচ্ছে, কারণ ইংরেজিকে ভয় পেও না, পরীক্ষায় ইংরেজি লিখলেও নাম্বার দিবে। তো ঠিক আছে, ভালো থেকো, আজকে দূর থাক।